জিমনাসিয়াম বন্ধ করতে যাচ্ছি এমন সময় এই লম্বা আগন্তুকটির আগমন ঘটল। তার মাথায় কালো হ্যাট, পরনে কালো স্যুট, কালো টপকোট, হাতে একটি জিপার ব্যাগ। তার চোখও কালো। শুনেছি আপনি বক্সারদের নিয়ে কাজ করেন। কাজ জাগালাম আমি। হ্যাঁ, ছেলেগুলো ভালোই ছিল, তবে দুর্দান্ত বক্সার বলা যাবে না কাউকেই। তবু ওদের মধ্যে সবার সেরা ছিল চ্যাপি স্ট্রাউস। রিং ম্যাগাজিন ওকে লাইটওয়েট বিভাগের তালিকায় 10 নম্বরে জায়গা দিয়েছিল। সে ওই একবারই। ওকে ওই পর্যন্ত তুলতে খুব সাবধানে লড়াই নির্বাচন করতে হয়েছে আমাকে। তারপর ওর সঙ্গে গ্যালানিওর পরিচয় হয়, আর ওটাই ওর ধ্বংস ডেকে আনে। ওর অবসরের সময় হয়ে গেছে এ কথা বলার আগেই দেখি সে তার পরবর্তী 4টি লড়াইতে হেরে বসে আছে। আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, বলল আগন্তুক। আমি ফাইট রিংয়ে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগন্তুকের আপাদমস্তক চোখ বুলালাম। বেশ সুগঠিত চেহারা। ওজন অনুমান করলাম 190 পাউন্ড হবে। উচ্চতা সম্ভবত 6 ফুট 1। তবে তার মুখখানা কেমন ফ্যাকাশে, যেন অনেকদিন সূর্যের মুখ দেখেনি। তাছাড়া তার বয়সেরও একটা ব্যাপার আছে। বয়স অনুমান করা শক্ত, তবে একেবারে বাচ্চা ছেলেও নয়। জিজ্ঞেস করলাম আমি, তোমার বয়স কত? নড়ে উঠল সে। বক্সারের জন্য আদর্শ বয়স কত হওয়া দরকার? মিস্টার, এই রাজ্যে 40 ঊর্ধ্ব কেউ বক্সিং রিংয়ে পা রাখতে পারে না। আমার বয়স 30। বয়স প্রমাণ করার জন্য বার্থ সার্টিফিকেটও দেখাতে পারি। শোনো, এই খেলার জন্য 30 বছর অনেক বেশি। এটা শুরু করার বয়স নয়। কিন্তু আমার গায়ে অনেক বল। আমি অবিশ্বাস্য শক্তিমান। কবির কথায় বলতে গেলে বলতে হয়, তোমার গায়ে 10 জনের শক্তি, কারণ তোমার হৃদয়টি খাঁটি। সত্যি আমার গায়ে 10 জন মানুষের সমান শক্তি আছে, তবে সেটা ওই খাঁটি হৃদয়ের জন্য নয়। আমার গায়ে এত শক্তি থাকার কারণে মনে হলো এটাকে পুঁজি করে তো আমি টাকা কামাই করতে পারবো বৈধভাবে। সেই জিপার ব্যাগটি মেঝেতে নামিয়ে রেখে ম্যাটের দিকে হেঁটে গেল। ওখানে এক সেট বারবেল রাখা আছে। শিশুর খেলনার মতো ঝট করে বারবেল সেটটি তুলে নিল সে। বারবেলটির ওজন কত আমি জানি না, কারণ ওয়েট লিফটিং আমার জায়গা নয়। তবে ঐশ্বরিসকে কিছুক্ষণ আগে ওই বারবেল নিয়ে ভারোত্তোলন করতে দেখেছি। সে একজন হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বারবেল তুলতে ঘেমে যাচ্ছিল, নাক দিয়ে ফোঁস শ্বাস নিচ্ছিল। যুবককে বারবেল সেটটি হেলায় তুলে ফেলতে দেখে আমি চমৎকৃত হলাম বটে, তবে তার প্রতি খুব বেশি আগ্রহ বোধ করলাম না। তোমার গায়ে শক্তি আছে বুঝতে পারছি। এখানে কয়েকজন ভারোত্তোলনকারী আছে, তাদের সঙ্গে তুমি কাজ করতে পারো। ওদের একটা ক্লাবও আছে। কটমট করে তাকালো সে। ভারোত্তোলনে কোনো পয়সা নেই, আর আমার অনেক টাকার দরকার। টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করতে হয়নি আমাকে। যখনই দরকার পড়েছে নিজের কাছে জমানো টাকা খরচ করেছি। কিন্তু একদিন সন্ধ্যায় হঠাৎ করেই আবিষ্কার করলাম আমার জমানো টাকা পয়সা সব ফুরিয়ে গেছে, আর তখন খুব হতাশ লাগছিল। আমি আবার তার দিকে তাকালাম। যুবকের বেশভূষা বেশ দামি, তবে পুরনো মনে হচ্ছে, যেন অনেক দিন ধরে পড়ছে, এবং সম্ভবত এই জামা কাপড় পরেই সে ঘুমোয়। আমি খবরের কাগজ পড়ি, খেলার পাতা সহ। দেখলাম কম পরিশ্রমেই বক্সিং খেলে ভালো টাকা পয়সা আয় করা যায়। পুরোপুরি কবরদক্ষিণ হওয়ার আগে আমি বক্সিং ট্র্যাক এবং জুতো কিনে নিয়েছিলাম। শুধু বক্সিং গ্লাভসটা ধার করতে হবে। তার মানে তুমি এখনই কারোর সঙ্গে লড়াই করতে চাইছ? ঠিক তাই। আমি জিমনাসিয়ামের ফ্লোরের দিকে তাকালাম। প্রায় সবাই চলে গেছে, শুধু আলফি বোগান বাদে। সে একটা হেভি ব্যাগ নিয়ে ঠোকাঠুকি করছে। আলফি বোগান ভালো বক্সার এবং খুব পরিশ্রমী। ওর ঘুষিতে অনেক জোর। রিংয়ে উঠলে ওকে নিয়ে অনেকেই আশা করে। এই পর্যন্ত 6টা লড়াই ও জিতেছে। 3টে নকআউট পেয়েছে, 3টে রেফারি ও বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী। তবে ওর ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী নই। চূড়ায় ওঠার মতো মেটেরিয়াল ওর মধ্যে তেমন নেই। ঠিক আছে, মনে মনে বললাম আমি। কালো স্যুটধারী এই যুবককে একবার চেষ্টা করার সুযোগ দিই না কেন?
ঝামেলাটা মিটিয়ে দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ব। অফিসেই আমার জন্য একটি খাটিয়ার ব্যবস্থা রয়েছে। আমি আলফিকে ডেকে বললাম, শোনো আলফি, এই যুবকটি তোমার সঙ্গে রিংয়ে কয়েক রাউন্ড খেলতে চান। আলফি রাজি। যুবক লকার রুমে ঢুকলো, কালো ট্র্যাক পরে একটু পরেই বেরিয়ে এলো। আমি তার হাতে গ্লাভস বেঁধে দিলাম। আলফি রিংয়ে ঢুকলো, চলে গেল বিপরীত কিনারে। আমি একটি নতুন সিগারেট র্যাপার খুলে ঘন্টা বাজিয়ে সিগারে আগুন ধরাতে গেলাম। নিজের কর্নার থেকে হামলা চালালো আলফি, যেভাবে বরাবর করে থাকে। রিংয়ের খানিকটা রাস্তা পাড়ি দিয়ে ডান এবং বাম হাতে হুক চালালো। আগন্তুক সহজেই এড়িয়ে গেল ঘুষি দুটো। তারপর তার বাম হাতটা ঝলসে উঠল। আপনি দেখতেই পাবেন না ঘুষিটা, শুধু দেখবেন ঘটনাটা ঘটে গেল। আলফির থুতনিতে আঘাত আনলো যুবকের হাত এবং আলফি ডিগবাজি খেয়ে পড়ে গেল ক্যানভাসের উপর। আর নড়াচড়া করল না, তার মানে অজ্ঞান হয়ে গেছে। আজ শুনবেন একটি বিদেশি কাহিনীর বাংলা রূপান্তর, জ্যাক রিচির লেখা আমাকে মারো। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এই নতুন ধরনের গল্প নির্বাচন এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে, আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। কমেন্ট সেকশানে গিয়ে লিখুন আপনার মতামত। এই ধরনের গল্প আপনাদের পছন্দ কিনা জানাতে ভুল করবেন না, তাহলে আমরা আগামী দিনে অবশ্যই এই রকম গল্প আপনাদের জন্য আরও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প, জ্যাক রিচির লেখা আমাকে মারো। দেশলাইটি আমার হাতে পড়ছিল, সিগার ধরাতে ভুলেই গিয়েছিলাম। এক ফোঁয়ে নিভিয়ে দিলাম আগুন। তারপর সিঁড়ি বেয়ে রিংয়ে উঠে এলাম। তাকালাম আলফির দিকে। শ্বাস নিচ্ছে, তবে শিগগির জ্ঞান ফিরবে বলে মনে হয় না। আমার মতো দীর্ঘদিন বক্সিং লড়াইয়ের ম্যানেজার ও কোচ হিসেবে কাজ করলে একজন ফাইটারকে চিনে নিতে আপনার দীর্ঘ সময় পরখ করার প্রয়োজন হবে না। বাম হাতের ওই একটি মাত্র ঘুষি আঘাতের শব্দ আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। আলফির জায়গায় আর কাউকে দেওয়া যায় কিনা সেই আশায় জিমনাসিয়ামের চারপাশে তাকালাম, কিন্তু আগেই বলেছি ওটা শূন্য। আমি জিভ দিয়ে ঠোঁট চাটলাম। কিড, তোমার ডান হাতের জোর কেমন? বাম হাতের মতোই ওটা দিয়েও মারতে পারো এত জোরে? ডান হাত দিয়ে আমি আরো জোরে মারতে পারি। কিড, তোমার পাঞ্চ আমাকে বেশ মুগ্ধ করেছে, স্বীকার করছি। তবে বক্সিংয়ের খেলায় পাঞ্চ মারতে পারলেই শুধু চলে না, ঘুষি নেওয়ার ক্ষমতাও থাকতে হয়। আছে সে ক্ষমতা? অবশ্যই আছে। প্লিজ একবার হিট করুন না। কেন নয়, ভাবলাম আমি। এই যুবক পাঞ্চ কতটুকু সহ্য করতে পারে দেখা যাক। আমি আলফির ডান হাতের গ্লাভস খুলে নিজের হাতে পরলাম। আমার সময়ে, সেটা আজ থেকে 30 বছর আগের কথা, আমিও অনেক বক্সিং করেছি, অনেককেই মেরে তুলোধনা করেছি। আমার গায়ে এখনো শক্তি কম নেই, কাজেই গায়ের সমস্ত শক্তি দিয়ে ছেলেটির ডান থুতনি বরাবর 82 শিক্ষার একটা ঘুষি চালিয়ে দিলাম। ঘুষি মারার সঙ্গে সঙ্গে আমার চোখে জল এসে গেল। আমি রিংয়ের উপর লাফাতে লাগলাম প্রচন্ড ব্যথায়। আমার হাতটাই বুঝি ভেঙে গেছে, অথচ ছোকরা দিব্যি দাঁড়িয়ে মুচকি হাসছে। তার চুল পর্যন্ত এলোমেলো হয়নি। এদিকে আলফির জ্ঞান ফিরে এসেছে। আমি তখন পরীক্ষা করে দেখছি আমার হাতের কোনো আঙুল ভেঙে টেঙে গেছে কিনা। ভাঙেনি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গোঙাতে গোঙাতে, টলতে টলতে সিধে হলো আলফি। আবার লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই পাঞ্চটা হঠাৎ করে লেগে গিয়েছিল, লাকি পাঞ্চ। না না, আজ রাতে আর কোনো ফাইট নয় আলফি, পরে আবার কখনো হবে। তুমি এখন শাওয়ারে যাও। আগন্তুককে নিয়ে চলে এলাম নিজের অফিসে। তোমার নাম কি? কার্ডুলা। কার্ডুলা নামে আমাকে সবাই চেনে। কার্ডুলা বোধহয় পুয়ের্তো রিকান। হ্যাঁ, ওর উচ্চারণটাও ভিনদেশি। ঠিক আছে, আজ থেকে তুমি কিড কার্ডুলা, আর আমাকে ম্যানি বলে ডেকো। কিড, আমি হয়তো তোমাকে কাজে লাগাতে পারবো, তবে সবার আগে সবকিছুর বৈধতার প্রয়োজন।
কাল সকালেই আমরা আমাদের লয়ারের সঙ্গে কথা বলবো এবং সে আমাদেরকে কাজ করবার জন্য বৈধ কাগজপত্র তৈরি করে দেবে। কেমন উৎকণ্ঠিত দেখালো কিড কার্ডুলাকে। দুঃখিত, আমি কাল সকালে আসতে পারবো না, বিকেলেও আসা সম্ভব নয়। আসলে সকালে কিংবা বিকেলে কখনোই আসতে পারবো না আমি। কেন? আমার একটা অসুখ আছে, ফটোফোবিয়া। ফটোফোবিয়া? এ আবার কিরকম অসুখ? আমি সূর্যের আলো একদম সহ্য করতে পারি না। তোমার শরীরে কি রাজজাতীয় কিছু ওঠে? তার চেয়েও খারাপ অবস্থা হয়। এই ফটোফোবিয়া কি তোমার ফাইটে কোনো সমস্যার সৃষ্টি করে? ঠিক তা নয়, আসলে এটি আমার শক্তির উপর প্রভাব ফেলে। কাজেই আমাকে রাতের বেলা ফাইট করতে হবে। না, তাতে সমস্যা নেই, বক্সিং ম্যাচগুলো সব রাতের বেলাতেই হয়। কিড, তোমার এই ফটোফোবিয়ার কথা স্টেট মেডিকেল কমিশনের কাছে বলার কোনো দরকার নেই। জানি না ব্যাপারটা আবার ওরা কিভাবে নেবে, তবু আমরা কোনো ঝুঁকির মধ্যে যাব না। ও আচ্ছা, এই ফটোফোবিয়া কোনো কায়দা নয় তো তোমার? না না, সেরকম কিছু না। ওর মুখের হাসি একটু চওড়া হলো। ও খানিক আগে কেন মুখ টিপে হাসছিল সেই রহস্য এখন উদ্ঘাটিত হলো। তার মুখের দুপাশের দুটি দাঁত অন্যগুলোর চেয়ে বড়। আমার নিজের যদি ওই রকম দুটো কুকুরের সদন্ত থাকতো, আমি অবশ্যই তা তুলে ফেলতাম। মানে আমার ভবিষ্যতের উপার্জন থেকে কি আমাকে কিছু অ্যাডভান্স দেওয়া যাবে? প্রথম পরিচয়েই কেউ যদি এভাবে আমার কাছে আগাম অর্থ দাবি করত, আমি স্রেফ তাকে জাহান্নামে যেতে বলতাম। কিন্তু কিড কার্ডুলা এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্রথম একটু ব্যতিক্রম করলাম। নিশ্চয়ই কিড, খাবারের টাকায় শর্ট পড়ে গেছে, তাই না? খাবারের টাকা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু বাড়িওয়ালা হুমকি দিয়েছে ভাড়ার টাকা শোধ না করলে বাড়ি থেকে বের করে দেবে। পরদিন সকাল 11টায় হানাহানের ফোন এলো। শনিবার রাতে ম্যাককার্ডেল এবং জ্যাবলাল কিকের ফাইট। ম্যাককার্ডেল হলো হানাহানের গর্ব এবং আনন্দ। সে একজন হেভিওয়েট, রয়েছে নিজস্ব স্টাইল এবং গতি, বয়সেও তরুণ। খুব সাবধানে তাকে ব্যবহার করছে হানাহান। ম্যাককার্ডেল হয়তো কোনোদিনই চ্যাম্পিয়ন হতে পারবে না, তবে অবসরের আগে বড় অঙ্কের কিছু লড়াইতে অংশ নিয়ে মোটা টাকা কামাতে পারবে। হানাহান ফোনে বলল, মানে শনিবারের লড়াই নিয়ে একটা ঝামেলায় পড়েছি। জ্যাবলাল কিক ভাইরাস জ্বরে আক্রান্ত, কাজেই ফাইটে অংশ নিতে পারছে না। ওর খালি জায়গাটা পূরণ করার জন্য কাউকে দরকার। তোমার খোঁজে এরকম কোনো ফাইটার আছে? জ্যাবলাল কিক 18টি ফাইট জিতেছে, 10টিতে হেরেছে। কাগজে ছাপা হওয়া এই রেকর্ড দেখলে মন্দ বলে মনে হয় না। তবে একথা উল্লেখ করা হয়নি যে 6টি লড়াইতেই সে নক আউট হয়েছে। কাজেই আমি জানি জ্যাবলাল কিকের বিকল্প হিসেবে কী ধরনের ফাইটার হানাহানের প্রয়োজন। আমি একটু চিন্তা করলাম, এই মুহূর্তে জিমনাসিয়ামে 3-4 জন অভিজ্ঞ বক্সার আছে এবং তারা টাকার বিনিময়ে মার খেতেও আপত্তি করবে না। এমন সময় কিড কার্ডুলার কথা মনে পড়ে গেল। সাধারণত নতুন কোনো ছেলে বক্সিংয়ে এলে তাকে দিয়ে 3 রাউন্ডের প্রিলিমিনারিতে আমি খেলাই। তবে আমার মনে হচ্ছিল কিড কার্ডুলাকে দিয়ে অন্যদের চেয়ে ভালো কিছু দেখাতে পারবো। আমি ফোনে বললাম, ঠিক আছে হানান, এই মুহূর্তে নতুন একটি ছেলের কথাই মনে পড়ছে। গত রাতে এসেছিল আমার কাছে কিড কার্ডুলা। এইরকম নামের কোনো বক্সারের কথা তো শুনিনি। সে কটা খেলায় জিতেছে? ঠিক জানি না, বিদেশি এক ফাইটার, বোধহয় পুয়ের্তো রিকান। ওর রেকর্ড এখনো হাতে পাইনি। তুমি ওর ফাইট দেখেছো? ওকে পরীক্ষা করতে কয়েক সেকেন্ডের জন্য রিংয়ে তুলেছিলাম। ওর বাম হাতের মার বেশ ভালো, তবে ডান হাতেরটা এখনো দেখিনি। ডান হাতে সে কেমন পাঞ্চ কষতে পারে জানিও না। আর কিছু? দলা মশড়া একটা শুট পরে এসেছিল সে, কিছুক্ষণ তার দুঃখের পাঁচালি শোনালো। বয়স 35-এর কম নয় বলেই মনে হচ্ছে। বেশ বেশ, তবে খুব দুর্বল কাউকে আমি চাইছি না, বুঝলে তো। 2-1 রাউন্ড টিকতে পারবে তো? হানান, আমি কোনো কিছুর গ্যারেন্টি দিচ্ছি না, তবে মনে হয় পারবে। পরদিন
সন্ধ্যায় শরীরচর্চা কেন্দ্রে এসে হাজির হলো কিট কার্ডোলা। আমি দ্রুত তাকে আমার আইনজীবীর কাছে নিয়ে গেলাম। তারপর এরিনায় গিয়ে ওর ওজন মাপা হলো, শরীর পরীক্ষা করে দেখা হলো। ওখানে বসেই কাগজপত্রে সই হয়ে গেল। রাতের লড়াইয়ের 10% আমি বখরা হিসেবে পাব। আমি কিট কার্ডোলাকে একটি রোপ দিলাম। ওটার পেছনে কিচ্ছু লেখা নেই, তবে রোপটি কালো রঙের, ওর প্রিয় রং। আমরা এরিনায় চলে এলাম। ম্যাককার্ডেল স্থানীয়, কাজেই তার ভক্ত সংখ্যা কম নয়। তার ফাইট দেখতে অর্ধেকের বেশি পড়ছি আজ এরিনায় এসে হাজির। আমরা রিংয়ের ভেতর কিছুক্ষণ বসে রইলাম। তারপর বেল বাজতেই ম্যাককার্ডেল শূন্যে ক্রসের একটা চিহ্ন এঁকে তার কর্নার থেকে নাচতে নাচতে বেরিয়ে এল। নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও সরল না কিট কার্ডোলা। আমার দিকে ফিরল সে, ভীত চেহারা। ম্যাককার্ডেলকেও কি ওটা করতে হবে? কি করতে হবে? দেখো কিড, এখন ভয়ে জুবুথুবু হওয়ার সময় নয়, যাও ফাইট করোগে। কিড মুখ ঘুরিয়ে রেফারি এবং ম্যাককার্ডেলকে দেখল। ওরা দুজন রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। গভীর একটা দম নিল সে, ঘুরল এবং আমাদের কর্নার থেকে বেরিয়ে গেল। তার বাম হাত ছোবল মারল। ম্যাককার্ডেলের চোয়ালে সরাসরি লাগলো আঘাত এবং ওখানেই সব শেষ, ঠিক আগের মতো। গত রাতে আলফি বোগান যেরকম চিৎপাত হয়ে পড়েছিল, ম্যাককার্ডেলও জ্ঞান হারিয়ে শুয়ে থাকলো। রেফারি এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে গুনতেই ভুলে গেল। অবশ্য তখন গুনলেই বাকি আর না গুনলেই বাকি। রেফারির কাউন্ট সহ মোট 19 সেকেন্ড স্থায়ী ছিল ওই প্রতিদ্বন্দ্বিতা। এরপর বেশ একটা হট্টগোল লেগে গেল। ম্যাককার্ডেল হেরেছে বলে নয়, লোকের আফসোস সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে তারা ভালো মতো কিছু বুঝেই উঠতে পারেনি। ফাইট কখন শুরু হলো আর কখন শেষ হয়ে গেল। তারা চেঁচামেচি করতে লাগলো এই বলে যে তাদের টিকিটের দাম উসুল হয়নি। আমরা ড্রেসিং রুমে যাওয়ার পরে যে লোকটি ঝড় তুলে ঘরে ঢুকলো সে হানাহান, মুখখানা লাল টকটকে। কিট কার্ডোলার দিকে একবার জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আমাকে একপাশে টেনে নিয়ে গেল। তুমি আবার কি সর্বনাশ করলে ম্যানি? হানাহান, বিশ্বাস করো ওই ঘুষিটা স্রেফ ভাগ্যের জোরে লেগে গিয়েছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, ওটা একটা লাকি পাঞ্চি ছিল। খুব দ্রুত আমাদেরকে আবার রিম্যাচের ব্যবস্থা করতে হবে। রিম্যাচ? ঠিক আছে হানাহান, তবে এবারে আমাকে কিডের স্বার্থটাও দেখতে হবে। রিম্যাচ যদি করোই তাহলে ওকে 10-এর বদলে 60% লভ্যাংশ দিতে হবে, রাজি? হানাহান তখন কেবল ফেটে পড়তে বাকি। তবে তার ফাইটারের রেকর্ডে আজ একটা কালো দাগ পড়ে গেছে। এ দাগ সে যত দ্রুত সম্ভব মুছে ফেলতে চাইবে। কাজেই দুজনে চিৎকার চেঁচামেচি শেষে এই সিদ্ধান্তে পৌঁছলাম আমরা 50-50 বখরা পাব। কয়েকদিন পরে রাতে আমি জিম বন্ধ করে অফিসে ঢুকেছি। দেখি আমার পোর্টেবল টিভিতে লেট নাইট শো দেখছে কিড। ড্রাকুলার ছবি দেখাচ্ছে। আমাকে দেখে সে অন্য চ্যানেল ঘোরালো। আমি বললাম, ভ্যাম্পায়ারের ছবি আমিও পছন্দ করি না। ছবি হলেও আমি তাতে লজিক খুঁজি, আর ওইসব ছবিতে কোনো লজিকই নেই। কোনো লজিক নেই? না, ধরো একজন ভ্যাম্পায়ার কারো রক্ত চুষে খেয়ে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে ফেললো। এখন 2টো ভ্যাম্পায়ার হলো। 1 সপ্তাহ পরে দুজনেরই খিদে পেল এবং তারা বাইরে গিয়ে আরও 2জন মানুষকে শিকার করলো। এখন হলো 4 জন ভ্যাম্পায়ার। 1 সপ্তাহ বাদে ওই 4 ভ্যাম্পায়ার খাবারের সন্ধানে বেরোলো এবং ভ্যাম্পায়ারের সংখ্যা বৃদ্ধি পেল 8-এ। ঠিকই বলছো। এবং 21 সপ্তাহ পরে মোট ভ্যাম্পায়ারের সংখ্যা দাঁড়াবে 10,48,576 জনে। ঠিক কিনা বলো? আর 30 সপ্তাহ কিংবা তারও পরে পৃথিবী জুড়ে শুধু ভ্যাম্পায়াররাই থাকবে এবং 1 সপ্তাহ বাদে তারা সবাই না খেয়ে মারা যাবে, কারণ আর কোনো খাবারই তখন থাকবে না। না, বড় বড় দাঁত দুটি দেখিয়ে হাসল কিড কার্ডোলা। তোমার মাথায় অনেক বুদ্ধি ম্যানি। যাই হোক,
ধরো এই কাল্পনিক ভ্যাম্পায়ারগুলো বুঝতে পারল শিকারের সমস্ত রক্ত চুষে খেলে তারাও ভ্যাম্পায়ার হবে এবং তাদের প্রতিযোগী হয়ে যাবে। তখন তারা একটু বিরতি দিল। ধরো তারা একজনের কাছ থেকে এক চুমুক রক্ত পান করল, আরেক লোকের শরীর থেকে আরেক চুমুক। এতে তাদের শিকাররা সামান্য রক্ত শূন্যতায় ভুগল এবং কয়েকদিন অবসন্ন লাগলো শরীর। এছাড়া যদি তাদের আর কোনো ক্ষতি না হয়। আমি টিভির ভলিউম কমিয়ে দিয়ে কাজের কথায় চলে এলাম। শোনো কিট, আমি জানি ম্যাককার্ডেলকে তুমি আবার কয়েক সেকেন্ডের মধ্যে শুইয়ে দিতে পারবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে মারামারিটাও একটি শোবিজ। লোকে 22 সেকেন্ডের মারপিট দেখার জন্য পকেটের রেস্ট তো খরচ করে না। খদ্দেরদেরকে এমন একটি পারফরমেন্স দিতে হবে যেটি কিছুক্ষণ ধরে চলে। কাজেই ম্যাককার্ডেলের সঙ্গে যখন আবার মোলাকাত হবে, তুমি ফাইটটা কয়েক রাউন্ড টেনে নিয়ে যাবে। খুব জোরে ওকে মারা চলবে না, অন্তত 5 রাউন্ড পর্যন্ত ম্যাচটা চালিয়ে নিয়ে গিয়ে তারপর ওকে অজ্ঞান করে দিও। আমরা যদি বেশি ভালো পারফরমেন্স দেখাই তাহলে পরে প্রতিযোগী পেতে সমস্যা হবে। আর ভবিষ্যতের কথাও তো আমাদেরকে ভাবতে হবে। পরপর কয়েকটা নকআউট মন্দ নয়, তবে কিড, কাজটা যেন খুব সহজ মনে না হয়। ম্যাককার্ডেলের সঙ্গে পুনরায় ম্যাচের জন্য যখন আমরা অপেক্ষা করছি, ওই সময় কিডকে একদিনের জন্যেও ট্রেনিংয়ে পেলাম না আমি। এমনকি আয়নার সামনে শ্যাডো বক্সিং করতেও সে রাজি হলো না। কাজেই আমি হাল ছেড়ে দিলাম। ও যখন ভালোই ফাইট করে তখন আর ওকে ট্রেনিংয়ের কথা বলে বিরক্ত করার দরকার কি? তাছাড়া ও ওর ঠিকানা পর্যন্ত আমাকে দেয়নি। আমার ধারণা ছেলেটা খুব অহংকারী, আর এই কারণেই কোন বস্তিতে সে বাস করে আমাকে দেখাতে চায়নি তার অহংয়ে লাগবে বলে। অবশ্য প্রতি রাতেই সে জিমে আসে, যদি কোনো কারণে তাকে আমার দরকার হয় তাই। ম্যাককার্ডেলের সঙ্গে দ্বিতীয় ফাইটের দিনটি চলে এলো এবং আমরা বিশেষ পরিশ্রম ছাড়াই নিজেদের উদ্দেশ্য সাধন করলাম। কিড 4 রাউন্ড পর্যন্ত লড়তে দিল ম্যাককার্ডেলকে। পঞ্চম রাউন্ডে ডান হাতের এক বেমক্কা ও অবিশ্বাস্য দ্রুতগতির ঘুষিতে ওকে ভূপতিত করল। এর পরের লড়াইগুলোতে অংশ নিতেও কোনো ঝামেলা হলো না, কারণ যেই লড়াইয়ের আহ্বান করলো আমরা সাড়া দিলাম। কিড কার্ডুলাকে আমার এখন আর কিছু বলে দিতে হয় না। আমরা ঠিক করেই নিয়েছি 2 বা 3টে লড়াইয়ের কোনো একটিতে ও নিজেই নকআউট হয়ে যাবে। এতে কি হলো, আমরা এই ধারণা প্রতিষ্ঠিত করতে পারলাম কিড খুব জোরে হিট করতে পারলেও নিজেও জোর ঘুষি সহ্য করতে পারে না। ফলে প্রতিটি ম্যানেজার যার কবজিতে জোরওয়ালা মুষ্টিযোদ্ধা আছে সে ভাবল কিডকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা তার ফাইটার রাখে। পরের বছর 7টি প্রতিযোগিতায় আমরা অংশ নিলাম। প্রতিটিতে নকআউট করে জিতে গেল কিড, এবং বলা বাহুল্য দেশের অপর প্রান্ত থেকেও আমরা লড়াইয়ের আমন্ত্রণ পেতে থাকলাম। এখন বেশ ভালোই পয়সা কামাচ্ছি আমরা। কিডেরও খুশি হওয়ার কথা। গত 6 মাস ধরে তাকে বেশ হাসি খুশিও দেখছিলাম। তবে হঠাৎ লক্ষ্য করলাম কেন জানি না সে মুখ ভার করে রেখেছে, আপন মনে গজগজ করছে। ঘটনাটা কি জানতে চাইলাম, ও কিছু বলল না, শুধু মাথা নেড়ে এড়িয়ে গেল। ইদানিং পাবলিসিটি পেতে শুরু করেছে কিড। মেয়েরা তার প্রতি আকর্ষিত হচ্ছে। অবশ্য মেয়েরা তাকে পছন্দ করবে নাই বা কেন, মেয়েদের প্রতি তার আচরণ থাকে অত্যন্ত বিনয়ী। এদের কারো কারো বাড়ির ঠিকানা পর্যন্ত চেয়ে রেখেছে সে। যদিও জানি কখনো তাদের বাসায় যায়নি কিড। একদিন সকালে, তার আগের দিন রাতে আমরা আমাদের 10ম ফাইটটা জিতেছি। 9 রাউন্ডের মাথায় নকআউট হয়ে গেছে আর্ড ওয়াটসন। আমি আমার অফিসে বসে ভাবছিলাম শিগগির জিমনাসিয়ামটা বিক্রি করে দেবো কিংবা কারো কাছে ভাড়া দিয়ে দেবো। এমন সময় নক হলো দরজায়। ঘরে ঢুকলো এক তরুণী, মাঝারি উচ্চতা এবং ওজন, মোটামুটি সুদর্শনাই বলা চলে। পরনে রুচিশীল পোশাক, মাথা ভর্তি কালো চুল, খাড়া নাক, চোখে ভীরু চাহনি। তবে সব মিলে আহামরি কিছু নয়। মেয়েটি ঢোক গিলল। এখানে কি মিস্টার কিড কার্ডুলার সঙ্গে দেখা করা যাবে? সে মাঝে মাঝে এখানে আসে, তবে তার আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আমি নিজেও জানি না সে কখন হুট করে হাজির হবে।
আপনার কাছে ওর ঠিকানা আছে? না, সে তার ঠিকানা কাউকে বলে না। মেয়েটিকে কয়েক সেকেন্ডের জন্য ভিউ বল দেখালো, কি এক ভাবনার মধ্যে তলিয়ে গেল। তারপর বোধহয় মনস্থির করে ফেলল এখানে আসার কারণটি আমাকে বলবে। আমি সপ্তাহ 2 আগে গ্রামে যাচ্ছিলাম আমার হ্যারিয়েট পিসির সঙ্গে দেখা করতে। ফিরে আসার সময় দেরি করে ফেলেছিলাম, রাত হয়ে গিয়েছিল। পথঘাট গুলিয়ে ফেলি, তাছাড়া তখন বেশ বৃষ্টিও হচ্ছিল। আমি গাড়ি নিয়ে শুধু ঘুরেই মরছিলাম যদি চেনা কোনো রাস্তা চোখে পড়ে। কিভাবে যেন একটা মেঠো রাস্তায় গাড়ি গিয়ে চলে গিয়েছিলাম, আমার গাড়ি পড়ে যায় একটা গর্তে। আমি গাড়িটাকে কিছুতেই গর্ত থেকে তুলতে পারছিলাম না। শেষে হাল ছেড়ে দিয়ে ওখানেই বসে থাকি, অপেক্ষা করছিলাম যদি কোনো গাড়ি দেখতে পাই তো হাত তুলে থামাবার চেষ্টা করব। কিন্তু কোনো গাড়ি চোখে পড়ছিল না, এমনকি কোনো খামার বাড়ির আলোও ছিল না কোথাও। শেষে বোধ করি ঘুমিয়েই পড়েছিলাম। একটি অদ্ভুত স্বপ্ন দেখি, তবে স্বপ্নটা যে কি তা এখন ঠিক মনে পড়ছে না। তবে জেগে দেখি এক লম্বা সুদর্শন যুবক আমার গাড়ির খোলা দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে প্রথমে ভয়ানক চমকে গিয়েছিলাম, পরে নিজেকে সামলে নিয়ে তার কাছে জানতে চাই সে তার গাড়িতে আমাকে কোথাও লিফট দিতে পারবে কিনা, যেখানে ফোন করে আমি আমার বাবাকে বলতে পারি আমাকে নিয়ে যেতে উনি যেন কাউকে পাঠিয়ে দেন। লোকটির গাড়ি রাস্তার ধারেই দাঁড় করানো ছিল। সে আমাকে একটি ক্রস রোডে পৌঁছে দেয়। ওখানে একটি গ্যাস স্টেশন খোলা ছিল। আমি লক্ষ্য করলাম মেয়েটির গলায় পাশাপাশি দুটো ক্ষত চিহ্ন, যেন বড় মশা কামড়েছে। সে বলে চলল, আমি যখন ফোন করছি ওই সময় সে গাড়ি নিয়ে চলে যায়। আমি তাকে ধন্যবাদ দিতে পারিনি, কিংবা তার নামটিও জানতে পারিনি। তবে আমি তার কথা মন থেকে। মেয়েটির ফর্সা মুখ রক্তিম হলো। গত রাতে লেট নিউজ দেখছি, স্পোর্টসের খবর হচ্ছিল। টিভিতে কেট কার্ডুলার ছবি দেখালো। আমি তক্ষুনি তাকে চিনে ফেললাম। আরে, এই লোকটিই তো আমাকে তার গাড়িতে গ্যাস স্টেশনে পৌঁছে দিয়েছিল। আমি লোকজনকে জিজ্ঞেস করার পরে একজন বলল আপনি তার ম্যানেজার এবং আপনার জিমের ঠিকানা দিল। ভাবলাম নিজে এসে তাকে ধন্যবাদ জানিয়ে যাব। কিডের সঙ্গে আবার দেখা হলে আপনার ধন্যবাদ অবশ্যই আমি তাকে পৌঁছে দেব। মেয়েটি দাঁড়িয়ে থাকলো, কি যেন ভাবছে। তার চেহারা আবার উজ্জ্বল হয়ে উঠল। তাছাড়া ওনাকে একটা জিনিস ফেরত দেওয়ারও দরকার ছিল, একটা মানি পার্স। ভেতরে $1000 আছে। টো ট্রাক দিয়ে আমার গাড়ি গর্ত থেকে তোলার সময় এটা গাড়ির পাশে পাওয়া গিয়েছিল। বেশ তো, নিশ্চয়ই কোনো সৎ টো ট্রাক ড্রাইভার মাটিতে $1000 পেয়েও নিজের পকেটে পুরো নেয়নি। তাহলে টাকাটা আমাকে দিন, কিড এলে ওকে আমি দিয়ে দেবো। দুর্ভাগ্যবশত আমি টাকা এবং পার্স আনতে ভুলে গেছি। সে পার্স খুলে একটি বল পয়েন্ট পেন এবং এক টুকরো কাগজ বের করলো। আমার নাম ক্যারিংটন, ডফনে ক্যারিংটন। আমাদের বাড়িতে কিভাবে যেতে হবে লিখে দিচ্ছি। জায়গাটা চেনা একটু কঠিন। ওটার নাম ক্যারিংটন আইডি। শুনেছেন বোধহয়, স্টেটলি হোম অ্যান্ড ফর্মাল গার্ডেন ম্যাগাজিনে গত বছর আমাদের বাড়ির ছবি ছাপা হয়েছিল। মিস্টার কার্ডুলাকে নিজেই আসতে হবে, তাহলে তিনি পার্সটি চিনতে পারবেন। পরদিন সন্ধ্যায় কিট কার্ডুলা এলে ওকে ডফনে ক্যারিংটনের কথা বললাম এবং তার লেখা ঠিকানাটাও দিলাম। কিডের কপালে ভাঁজ পড়ল। আমার কিন্তু $1000 হারায়নি, আর তাছাড়া আমি কখনো মানি পার্স ব্যবহার করি না। তা আমিও জানি, তবে মেয়েটি তোমার সঙ্গে একবার দেখা করার জন্য $1000 বাজি ধরতেও রাজি। আচ্ছা, ও যে গল্পটি বলল তার কোনো কিছুই কি সত্যি নয়? হ্যাঁ, ওকে আমি ফিলিং স্টেশনে পৌঁছে দিয়েছিলাম। ওকে আমি গাড়িতে ঘুমন্ত অবস্থাতেই দেখি। তোমার গাড়ি আছে জানতাম না। গত সপ্তাহে কিনেছি। কোনো কোনো জায়গা এত দূরে যে গাড়ি ছাড়া চলছিল না। কি মডেল? 1974 ফক্সওয়াগন। মোটরের অবস্থা বেশ ভালো, তবে বডিতে কিছু মেরামতি লাগবে। মেয়েটি একটি লিঙ্কন কন্টিনেন্টাল চালাচ্ছিল। ও নিয়ে চিন্তা করো না কিড, তুমিও শিগগির লিঙ্কন কন্টিনেন্টাল চালাবে। আমরা আবার আমাদের ফাইট নিয়ে পরিকল্পনা শুরু করলাম। এখন আর প্রতি মাসের সাধারণ মানের ফাইট করব না, কারণ আমরা ভালো ভালো প্রতিদ্বন্দ্বী পাচ্ছিলাম এবং বড় বড় পার্টির আগ্রহ তৈরি করতে হলে সময় ও পাবলিসিটি দুটোরই প্রয়োজন আছে।
আমরা আরও কয়েকটি লড়াইতে জিতে গেলাম। ওগুলো টিভি কভারেজ পেল। এতে কিডের খুশি হওয়ার কথা, উল্টে দেখি সে কেমন মনমরা আর বিষণ্ণ হয়ে থাকে সারাক্ষণ। এক রাতে সে অফিসে ঢুকেই ঘোষণা করল, ম্যানি, আমি বিয়ে করছি। আমি কিঞ্চিত অবাক হলাম, তবে উৎকণ্ঠিত নয়। অনেক মুষ্টিযোদ্ধাই বিবাহিত। তার সৌভাগ্যবতীটি কে? ডফনে ক্যারিংটন। নামটি চেনা চেনা লাগলো। সেই ডফনে ক্যারিংটন? মাথা ঝাঁকালো কিড। আমি স্থির দৃষ্টিতে ওর দিকে তাকালাম। কিছু মনে করো না কিড, মেয়েটি তো রেকুয়েল ওয়েলস নয়। চেহারা সৌন্দর্যে আহামরি কিছুই না। কিডের চোয়াল শক্ত হলো। বলল, ও খুব ব্যক্তিত্ব সম্পন্ন। এতেও আমার সন্দেহ আছে। কিড, নিজেকে প্রশ্ন করো, ও কোনোভাবেই তোমার যোগ্য নয়। খুব শিগগির সে আমার যোগ্য হয়ে উঠবে। কিড, তুমি নিশ্চয়ই এই মেয়েটাকে তার টাকার জন্য বিয়ে করছো না? কিড লজ্জা পেল কিংবা লজ্জিত হওয়ার ভান করল। তাতে সমস্যা কি? অনেকেই এর আগে টাকার জন্য বিয়ে করেছে। কিন্তু কিড, স্রেফ টাকার জন্য হেজিপেজি কাউকে তোমার বিয়ে করার দরকার তো নেই। তুমি নিজেই শিগগির লাখ লাখ টাকা কামাতে যাচ্ছ। মানে, আমাকে আমার আত্মীয় স্বজন এবং উদ্বিগ্ন বন্ধু বান্ধব চিঠি লিখছে। তবে বিশেষ করে আত্মীয় স্বজন। তারা বোধহয় আমার বক্সিংয়ের কথা শুনেছে কিংবা তাদেরকে কেউ বলেছে। তারা ভীষণ রেগে গিয়ে বলেছে, আমার মতো পারিবারিক ব্যাকগ্রাউন্ডের একজনের অর্থের বিনিময়ে বক্সিং রিংয়ে ফাইট করা মোটেই মানায় না। বিষয়টি নিয়ে বহুদিন ধরেই ভাবছি আমি ম্যানি। এখন মনে হচ্ছে ওরা ঠিকই বলেছে। আমার বক্সার হওয়া উচিত নয়, বিশেষ করে পেশাদার তো নয়। আমার পরিবারের সব সদস্য এবং সমস্ত বন্ধুবান্ধব দারুণভাবে এর বিরুদ্ধে। এবং মানে, কেউ যদি এই পৃথিবীতে সুখ অর্জন করতে চায়, তাহলে অভিজাত কোনো ব্যক্তির সম্মতির প্রয়োজন তার রয়েছে, এবং সঙ্গে তার নিজের আত্মমর্যাদাও থাকতে হবে। অভিজাত ব্যক্তি? তুমি কি রাজবংশীয় কারো কথা বলছো? তুমি কি কাউন্ট বা এই ধরনের কিছু? তোমার শিরায় কি উচ্চ বংশের রক্ত বইছে? হয়তো বা তাই। আমাকে দারিদ্র্যের কবল থেকে রক্ষা করতে আমার আত্মীয় স্বজন এমনকি চাঁদা তুলতেও শুরু করেছে। তবে আমি আমার স্বজনদের কাছ থেকে কোনো দান গ্রহণ করতে পারবো না। তাই বলে টাকার লোভে একটি মেয়েকে বিয়ে করতে তোমার বাধবে না? মাই ডিয়ার ম্যানি, টাকার জন্য একটি মেয়েকে বিয়ে করার পেছনে যুক্তি আছে। তাছাড়া বিয়ে করলে আমাকে আর ফাইট করতে হবে না। আমরা বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ তর্ক করলাম এবং ওকে এটি পুনরায় বিবেচনা করে দেখার অনুরোধ জানালাম। বোঝালাম বক্সিংয়ের টাকাটা তার এবং আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অবশেষে ও একটু নরম হয়ে এলো এবং যাওয়ার সময় বলে গেল বিষয়টি নিয়ে সে চিন্তা করবে। সপ্তাহখানেক চলে গেল। এখনো কিডের কোনো খবর পাচ্ছি না। আমি বেশ চিন্তায় পড়ে গেছি। অবশেষে একদিন রাত 10:30টায় আলফি বোগান আমার অফিসে এলো একটি খাম নিয়ে। খামটি খোলার সময় অশুভ সব চিন্তা খেলে গেল মাথায়। কাঁপা কাঁপা হাতে খাম খুলে দেখি ভেতরে কিড কার্ডুলার চিঠি। প্রিয় ম্যানি, পরিস্থিতি এভাবে পাল্টে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি রিং ছেড়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। জানি আমার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রত্যাশা ছিল তোমার মনে। আমি নিশ্চিত ভিন্ন কোনো পরিবেশ হলে আমরা দুজনে ঠিকই লাখ লাখ টাকা কামাই করতে পারতাম। কিন্তু গুড বাই এবং গুড লাক। তবে তোমাকে একেবারে খালি হাতে ফেরাচ্ছি না। শুভেচ্ছা সহ কিড কার্ডুলা। আমাকে খালি হাতে ফেরাচ্ছে না? ও কি খামের মধ্যে কোনো চেক পাঠিয়েছে? খাম ধরে ঝাড়া দিলাম, কিন্তু কিছুই বেরিয়ে এলো না। তাহলে ও বলল কেন সে আমাকে খালি হাতে ফেরাচ্ছে না? আমি আলফি বোগানের দিকে কটমট করে তাকালাম। সে এখনো ওখানে দাঁড়িয়ে আছে। সে হাসল। আমাকে মারো। আমার চোখ বড় বড় হয়ে গেল। আলফিকে আজ একটু অন্যরকম লাগছে না? ওর গলার দুপাশে
সেই বড় বড় মশার কামড়ের ক্ষতচিহ্ন, আর ওপরের শাড়ির দুটো দাঁতও কেমন কুকুরের সদন্তের মতো। দিব্যি খেয়ে বলতে পারি ওর ওই লম্বা দাঁত দুটো আগে কখনো চোখে পড়েনি। আমাকে মারো, আবার বলল সে। আমার হয়তো ওকে মারা উচিত হবে না, কিন্তু গত একটা সপ্তাহ ধরে হতাশায় ভুগে ভুগে আমার ভেতরে কেমন একটা জেদ চেপে গিয়েছিল, তাই ওকে সর্বশক্তি দিয়ে ঘুষি মারলাম এবং আমার হাতটি ভেঙে গেল। তবে ডাক্তার যখন আমার হাতে ব্যান্ডেজ করছিল তখন আমি হাসছিলাম, কারণ আমি কিড কার্ডুলার বিকল্প পেয়ে গেছি। আমাকে মারো গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের এই ভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত লিখে জানাতে ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।